জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে হতাশা বিএনপির, সন্তুষ্ট এনসিপি। জাতীয় নির্বাচন না হলেও সনদ বাস্তবায়ন চায় জামায়াত। জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে, জুলাই সনদ তো একটা সংস্কার হবে। পিপলের সামনে সে ড্রাফটটা উপস্থাপন করতে হবে, তাহলে আমরা সাইন করে দিব, তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পঞ্চম দিনের আপিল শুনানি শেষ। বাতিল করায় দেশ গভীর সংকটে পড়েছে, মন্তব্য বিএনপির আইনজীবীদের। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীর নগর ভবনে ফটকের তালা, টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে চুক্তিভিত্তিক শ্রমিকরা। রাজধানীর জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি। দীর্ঘদিনেও সমাধান না মেলায় সেবা সংস্থাগুলোকে দুষছেন এলাকাবাসী। এবং সিলেটের ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী উড়োজাহাজের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বডি। দুপুর 2:30টায় বিকল্প ফ্লাইটে 262 আরোহী নিয়ে যাত্রা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। আমি গালিব ইবনে রিয়াজ। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জনগণের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে তা জাতির মধ্যে বিভক্তি তৈরি করবে। কমিশন একটি দলের হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিন বা আগে গণভোট আয়োজনের বিষয়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। তবে গণভোটে নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। গণভোটে নোট অফ ডিসেন্টকে উপেক্ষা করাকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে না। প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্টকে উপেক্ষা করে রাজনৈতিক দল ও জনগণের সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। এটি সংশোধনের দাবিও তোলেন তিনি। একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। তো সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, কারা বিভক্তির সৃষ্টি করছে সেটি সবাইকে উপলব্ধি করতে হবে। এদিকে গুলশানে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে তা জাতির মধ্যে বিভক্তি তৈরি করবে। ঐকমত্য কমিশন একটি দলের হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে অবশ্য একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে, যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে। সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকের সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচন প্রথম কাজ বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। সংশোধনের প্রস্তাব সহকারে তারা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে এনসিপি বলছে, আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে স্বাক্ষরের বিষয়ে অগ্রগতি তৈরি হবে। দুপুরে বাংলা মোটর এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন
নিজেদের হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে। এ সময় গণভোট নিয়ে বিএনপি জামায়াতের তর্ক বিতর্ককে মল্লযুদ্ধ হিসেবেও অভিহিত করেন এনসিপির এই নেতা। বিস্তারিত জানাবেন জাওয়াদ মাহমুদ। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা, বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়ের পর মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের পর নতুন করে তর্ক বিতর্ক তৈরি হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ না করায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ সইয়ের যে অনুষ্ঠান, সেখানেও অংশ নেয়নি জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন দল এনসিপি। কিন্তু সনদ সই অনুষ্ঠানের 11 দিনের মাথায় কমিশন সনদ বাস্তবায়নের রূপরেখা হাজির করার পরদিন রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি। ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ পাশ হয়েছে, কিন্তু একটা সিদ্ধান্ত আকারে কিন্তু বোর্ডের মধ্যে যেতে হবে, হা বা না ভোটে। তো সেই জন্য আমরা মনে করি ঐকমত্য কমিশন এনসিপির কথাকেও তারা প্রাধান্য দেয়নি, কারণ আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, জামায়াতেরও নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপিরও নোট অফ ডিসেন্ট ছিল। তাহলে কারোই তো তারা নোট অফ ডিসেন্ট নেয় না। আর আমরা কি বসে আছি যে আমাদের নোট অফ ডিসেন্ট নেয় নাই? এজন্য তারা প্রস্তাবনায় প্রাধান্য দিয়েছে জনগণকে, আর গণ অভ্যুত্থানটা জনগণ করেছে। ফলত দলগুলো যতই নিজেদের মধ্যে মারামারি করুক, লাভ নেই। সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি হবে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা অবস্থানটা স্পষ্ট করছি যে গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনূসের আদেশ জারি করতে হবে, এটা হলো আমাদের প্রাইম কনসার্ন, এবং পিপলের সামনে সে ড্রাফটটা উপস্থাপন করতে হবে, তাহলে আমরা সাইন করে দিব, তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে। এ সময় গণভোট নিয়ে বিএনপি জামায়াতের অবস্থানকে মল্লযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেন তিনি। গণভোট পরেও হতে পারে, আগেও হতে পারে, কিন্তু সেখানে কিছু যদি নির্বাচনের দিনে হয়, সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম। কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা, এটা কিন্তু নিউট্রাল নয়, এটার মধ্যে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটিস নেই। সেখানে যারা 300 আসনের ইলেকশন করে, যে প্রার্থীগুলো থাকে, অধিকাংশ হলো গডফাদার, এবং এই গডফাদাররা তাদের গ্রেনেড ককটেল নিয়ে সবসময় হলো ভোট কেন্দ্রগুলা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে থাকে। গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে যখনই হোক তা সুষ্ঠু প্রক্রিয়ায় করার দাবি জানায় এনসিপি। সেই জায়গায় ইলেকশন কমিশন তাদের দায়িত্ব হলো সুন্দর একটি গণভোট আয়োজন করা সুষ্ঠু প্রক্রিয়াতে, এবং এটার মধ্য দিয়ে তাদের যাচাই হতে পারে যে কেমন ভোট তারা আয়োজন করতে পারে, বড় বড় কথা না বলে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জাতীয় নির্বাচন কোনো কারণে না হলেও গুরুত্বপূর্ণ দলিল হিসেবে জুলাই সনদ সবার আগে বাস্তবায়ন করতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে 8 দলের সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা বিলম্ব হলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে। আরও জানাচ্ছেন ওমর ফারুক। বুধবার সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সাথে বৈঠক করে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট দলের প্রধান। পরে এক ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়া উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত থাকায় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তার। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার উপর প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে 5 দফা দাবিতে আন্দোলনরত 8টি দল। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা বিলম্ব হলে নির্বাচন নিয়ে সংকট বাড়বে। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান, গণপ্রতিনিধিত্বমূলক আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল, যা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণীর পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন।
নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে আগামীকাল ইসির নিকট স্মারকলিপি দিবে ৮ দল। আর ৩ নভেম্বর ঘোষণা করা হবে আরও বড় কর্মসূচি। সংস্কারের সবচেয়ে মূল বিষয়। ওমর ফারুক, এখন, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য নয়, মতানৈক্য বলা যেতে পারে। আলোচনার সাপেক্ষে এসব মতানৈক্য দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গণমাধ্যমের কাছে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না, বিভিন্ন মন্তব্য করে উত্তেজনা তৈরি করা রাজনৈতিক কৌশল। সরকার নির্বাচন কমিশন সহ সবাই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত। যে রিফর্ম প্রপোজালগুলো এসছে এইগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায়, এই চ্যালেঞ্জটা এসছে। যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে, সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে। আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে। একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া উচ্চ পর্যায়ের এই বৈঠক আগামী নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচন প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ওপর পঞ্চম দিনের শুনানি শেষ। বিএনপির পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে দেশ গভীর সংকটে পড়েছে। পরবর্তী শুনানি রোববার। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশ গুম খুনের রাজনীতির সংস্কৃতি চলেছে। এর আগে মঙ্গলবার জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেন। এ সময় তিনি আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। পরে ডক্টর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা গোলাম পারওয়ার সহ বেশ কয়েকজন আপিল করেন। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজ এই মামলায় 2 জন সাক্ষীর জবানবন্দি চলছে। গত 21 অক্টোবর সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়াজিদ বোস্তামির ভাই কারিমুল। পরে তাদের জেরা করে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবী। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 18 জন। মামলায় 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। তাদের মধ্যে শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়েছেন। ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতায় নিমজ্জিত এলাকা জুড়াইল। সীমাহীন ভোগান্তিকে সঙ্গী করেই দিন কাটছে এখানকার বাসিন্দাদের। সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তাঘাট। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকে দুষছেন এলাকাবাসী। এমন বাস্তবতায় নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ নগরবিদদের, আর দ্রুতই সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। বিস্তারিত জানাবেন সাজিদ আরাফাত। ছুটির ঘণ্টা বাজতেই দুর্গন্ধ আর ময়লা জলে নিমজ্জিত এই পথেই বাড়ি ফেরার তারা শিক্ষার্থীদের। সাবধানী পা, পিছলে গেলেই বিপত্তি।
এই দৃশ্য খোদ রাজধানীর জুরাইনে। সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের কমিশনার গলির এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই। 52 বাজার 53 গলির এই শহরে এমন একটি গলিতে আমি এই মুহূর্তে আছি যেখানে বছরের অর্ধেকটা সময় জলাবদ্ধতায় নিমগ্ন থাকে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় এখানকার কোমলমতি স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষের। এলাকার মানুষের অভিযোগ, বছরের পর বছর এমন অবস্থা কেটে গেলেও কোনো উদ্যোগ নেই জলাবদ্ধতা নিরসনের। তাই কবে টনক নড়বে কর্তৃপক্ষের, সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। কি গ্রীষ্ম কি বর্ষা, স্কুলের সামনে ময়লা পানি জমে থাকে দিনের পর দিন। ভোগান্তিকে সঙ্গী করে স্কুলে যাওয়া আসা তাদের, যার ফলে চর্মরোগ সহ নানা অসুখে পড়তে হয় শিক্ষার্থীদের। বৃষ্টি না হলে গলিতে পানি হয়ে যায়, আর এই গলিটা এরকম স্লিপ হয়ে যায় যে হাঁটা চলা করা যায় না, অনেক সমস্যা। নিয়মিত আসি, আর কিছু করার নেই, কষ্ট হলেও আসতে হয় এখন স্কুলে, কিন্তু বৃষ্টি হলে আর আসা সম্ভব হয় না। আর এই রাস্তায় এখানে ময়লা উঠায় রাখছে অনেকদিন যাবত, আমরা হাঁটা চলা করতে পারিনি, সাইড দেওয়া যেতে হয়েছে, অনেক সময় পড়াও গেছে অনেকে। পায়ের মধ্যে চুলকানি হয়ে যায়, এই জন্য আসা যাওয়ার অনেক সমস্যা হয়ে যায় আমাদের। জীবনের ঝুঁকি যেমন আছে, তারপরে অসুস্থতা আমাদের স্কুলের অনেক বাচ্চাদের পায়ের থেকে শুরু করে পা থেকে শুরু করে চর্মরোগটা হাতেও ছড়ায় যায়। ড্রেন ঠিকমতো পরিষ্কার করে না, তার পানি জমে থাকে, বাসা বাড়ি পানি সব গোসল করার পরে পানিগুলো এসে দেয় বাচ্চাদের জন্য। আমাদের দিনে দিনে উপস্থিতিও কমে যাচ্ছে। সরু গলি থেকে প্রশস্ত পথ, ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতার চেনা দৃশ্য জুড়াই নেই। জলাবদ্ধতায় নিমজ্জিত স্বপ্নের নির্জন দুঃস্বপ্নের আর এক নাম। জলাবদ্ধতা ছাড়াও রাস্তাঘাটের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকেই দুষছেন তারা। দ্রুত সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় উদ্যোগ নেয়ার দাবি তাদের। একদিন বৃষ্টি হইলে ভাই দেখা গেছে আমগো 5 দিন 6 দিন পানি নামার কোনো ব্যবস্থা নেই। আমগো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে, আমগো অনেক সমস্যা। ডেঙ্গু মশাই কিনে আছে, এটি তো কম লাগবে না। কোনো মানুষ আইয়া ঠিক মতো ওষুধ পানি দেয় না, আমরা তো আছি বহুত বিপদে। আমি অনেক টাকা খরচ করে বাড়ি করছি, আমার কয়েকটা ফ্ল্যাট কয়েকটা রুম আমার খালি যেতেছে, কোনো ভাড়াটিয়া মনে করেন আসে না। জুরাইনের মানুষ কেন বিদ্রোহ করবে না, এই কথাটা শুধু যে বলছি না, মানে জেনে বুঝে বলছি। এই জায়গায় আমরা চলে গেছি, এই অঞ্চলে যে মানুষ থাকি, যারা চেয়ারগুলো বসে থাকে আরামের মধ্যে এসি রুমে, তাদের কোনোভাবে মনে হয় না। নগরবিদরা বলছেন নাগরিক সমস্যা সমাধানে অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ তাদের। সংশ্লিষ্ট যত দপ্তর আছে, সিটি কর্পোরেশন, রাজুক, পরিবেশ অধিদপ্তর, তারা যদি সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলতো, তাহলে অন্তত বুঝতে পারতো যে কতটুকু খারাপ অবস্থায় একটা জনপদ থাকতে পারে। কিন্তু সবার আগে তো স্বীকার করতে হবে যে জুরাইনবাসী মারাত্মক একটা দুর্দশায় আছে, কিন্তু কর্পোরেশনের পক্ষে সেই যে সংযোগটা জনগণের সাথে এবং তাদের দুর্দশার সাথে একাত্ম হওয়া, সেই জায়গাটাই নাই। এমন বাস্তবতায় নাগরিক দুর্যোগ কমাতে কি উদ্যোগ সিটি কর্পোরেশনের, এমন প্রশ্নে দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর গঁদবাঁধা আশ্বাস। বললেন, জলাবদ্ধতা নিরসন সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে দ্রুতই সমাধানের কথা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীর কথা বলেছেন, এটি আমরা দেখেছি, তাদের দুর্ভোগ আছে। আমরা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের সীমিত অর্থ যেটি আছে সেটিকে কীভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের ওই এলাকায় প্রকৌশল বিভাগ থেকে আমি যতদূর জানি একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকার বিস্তার নতুন শহরের দিকে বেড়েছে ঠিকই, তবে এলাকা ভেদে দেখা মেলে নানা অসঙ্গতির গল্প। নাগরিক দুর্ভোগের এসব দুঃসহ গল্পের শেষ কোথায়? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের ধাক্কায় উড়োজাহাজের ইঞ্জিন বডি ক্ষতি হওয়ায় লন্ডনগামী ফ্লাইট পরিবর্তন করেছে বাংলাদেশের বিমান কর্তৃপক্ষ। সকালে এই দুর্ঘটনা ঘটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, সকাল 10:25 সিলেট থেকে 262 যাত্রী নিয়ে লন্ডনে বাংলাদেশ বিমানের BG201 ফ্লাইট যাওয়ার কথা ছিল, কিন্তু অসাবধানতায় বোর্ডিং ব্রিজ সরানোর সময় ইঞ্জিন বডির সামনের অংশে ধাক্কা লাগায় ক্ষয়ক্ষতি হয়। তবে এর বাইরে কোনো ক্ষয়ক্ষতি নেই বলেও জানিয়েছে বিমানবন্দর পরিচালক। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান তিনি। এদিকে দুপুর 2:30টায় বিকল্প একটি উড়োজাহাজে করে ফ্লাইটের যাত্রীরা লন্ডন যাবেন বলে জানায় বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।
এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, একটু জানাবেন বিকল্প ফ্লাইটটি ছিঁড়ে যাওয়ার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আসলে সকালে যে দুর্ঘটনাটি ঘটেছে এরপর থেকেই মূলত বিকল্প ফ্লাইটের কথা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল। ইতিমধ্যে বিমানবন্দরের যে রানওয়েতে সেই উড়োজাহাজটি অর্থাৎ বিকল্প যে উড়োজাহাজ সেটি ইতিমধ্যে চলে আসছে এবং আগের বিমানের যে সকল দ্রব্যাদি ছিল সেগুলো স্থানান্তরিত করা হচ্ছে এবং বিকেল 2:30টার দিকে 262 জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের যে বিমানটি যাওয়ার কথা সেটি যাবে। বিমানবন্দর পরিচালক হাফিজ আহমেদ যেটি আমাদেরকে বলছেন যে সকাল 10:25 BG201 যে বিমানটি ফ্লাইং করার কথা ছিল সেটি আসলে যে দুর্ঘটনায় অর্থাৎ বোর্ডিং ব্রিজ সরানোর সময় যে ধাক্কা লাগায় যে সামনের যে অংশ ক্ষতি হয়েছে সেজন্য সেটি আপাতত এখানে রাখা হচ্ছে। এখানকার প্রকৌশলী যারা আছেন তারা বিষয়টি দেখছেন এবং হয়তোবা যদি জটিলতা বেশি হয় সেক্ষেত্রে হয়তোবা এই বিমানটি এখান থেকে কিছুটা স্বাভাবিক করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। তারপর তার যে ক্ষয়ক্ষতির যে ব্যাপারটা বা কোন জায়গায় আসলে নষ্ট হয়েছে সেটি স্পেসিফিক আইডেন্টিফাই করে তারপরে হচ্ছে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর বর্তমানে যে 62 জন যাত্রী ছিলেন সেই যাত্রীদেরকে ইতিমধ্যে নতুন যে উড়োজাহাজ অর্থাৎ সেম উড়োজাহাজ বাংলাদেশ বিমানের 787 BG201 যে ফ্লাইটটি আছে সেটি প্রস্তুত করা হয়েছে। ঠিক 2:30টায় এখান থেকে ফ্লাই করার কথা রয়েছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বলছে যে এই বিষয়টি আসলে যেহেতু সাবধানতাবশত করার কথা ছিল, যদি এখানে যিনি এই বোর্ডিং ব্রিজ পরিচালনা করেন তার কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়টা তারা খতিয়ে দেখবেন। আপাতত বিমানের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি দেখার পর হয়তোবা একটি তদন্ত কমিটিও গঠন করা হতে পারে এমনটি কিন্তু বলেছেন তিনি। আপাতত প্রাধান্য দিচ্ছেন বিমান পরিচালক যিনি আছেন তিনি বলছেন যে যেহেতু যাত্রীরা প্রায় 4 ঘন্টা অতিক্রম হয়ে গেছে এবং 4 ঘন্টার ডিলে করে তাদের ফ্লাইংয়ের যে ব্যাপারটি সেটি করা হচ্ছে, ইতিমধ্যে তারা সেই বিমানও কিন্তু প্রস্তুতি রেখেছেন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে এখানকার যে প্রকৃত যে পরিবেশ সেটি আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে আপাতত যাত্রী যারা ছিলেন তাদেরকে নিরাপদে তাদের যে গন্তব্য জায়গা আছে সেখানে পৌঁছানোর। আর পরবর্তী যে বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেই বিমান হয়তোবা পরবর্তীতে এখানকার প্রকৌশলী যারা আছেন বা বিমান ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে কথা বলে এবং সামগ্রিক কাজকর্ম দেখে হয়তোবা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো এই হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গুলজার আহমেদ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। উল্লেখ্য 26 অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন আর শ্রমিকরা কি কি দাবি নিয়ে এই বিক্ষোভ করছেন? গালিব, সকাল 11টা থেকেই তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে নগর ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন। দৈনিক মজুরি ভিত্তিক যেসব শ্রমিক আছেন তাদের একটি দাবি এখন পর্যন্ত তারা উত্থাপন করছে, সেটি হচ্ছে তাদের যে বেতন ভাতা দেওয়া হয় সেখানে সরকার নির্ধারিত যে বেতন ভাতা সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। তারা চাচ্ছেন সরকারি নির্ধারিত যে বেতন আছে সেটি তাদেরকে যাতে দেওয়া হয়। বর্তমানে নগর ভবনে এবং যারা সিটি কর্পোরেশনের আওতায় দৈনিক মজুরি ভিত্তিতে চাকুরি করছেন তাদের বেতন ভাতা নির্ধারণ করা আছে 484 টাকা এবং তাদের যে দাবি সেটি হচ্ছে সরকারিভাবে 750 টাকা হারে যে ভাতা দেওয়া হয় সেই ভাতাই যাতে তাদেরকে দেওয়া হয় সেটি কিন্তু তারা দাবি করছেন। পাশাপাশি এখানে বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে তাদের যে বেতন ভাতা বর্তমানে দেওয়া হচ্ছে সেই বেতন ভাতা দিয়ে আসলে তাদের খেয়ে এবং সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়াও ঠিকঠাকভাবে চালানো সম্ভব হচ্ছে না, যার কারণে তারা বাধ্য হয়ে আজকে পূর্ণ দিন কর্মবিরতি রেখে তারা কিন্তু সকাল থেকে নগর ভবনে প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বিক্ষোভ করছেন। এখন পর্যন্ত নগর প্রশাসনের পক্ষ থেকে
পর্যন্ত তাদের দাবি দাওয়া নিয়ে কোনো ধরনের সমাধান বা সুরাহা আদৌ করা হবে কিনা সে বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি। তবে তারা অপেক্ষায় আছেন যত দ্রুত সম্ভব নগর প্রশাসন যারা দায়িত্বে আছে তারা এসে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের পক্ষে তারা কথা বলবেন এবং তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে নিজ নিজ কর্মস্থানে কাজের যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। এবং আমরা জানি যে এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় যে 30টি ওয়ার্ড আছে সেই 30টি ওয়ার্ড থেকেই যারা পরিচ্ছন্ন কর্মী সহ অন্যান্য যেসব শ্রমিক আছেন যারা এই নগরকে একটি পরিচ্ছন্ন নগর হিসেবে তুলে ধরেছেন এবং সেই কাজ করেছেন, তাদের যে দাবি সেই দাবিটা আসলে যৌক্তিক বলেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকশো শ্রমিক একত্রিত হয়ে তাদের এই দাবির পক্ষে এখানে বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে আমরা আরও একটু কথা বলেছি, তারা বলছেন যে পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে যারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন তাদের বেতন ভাতা কিন্তু 750 টাকা হারেই কিন্তু দেওয়া হয়, কিন্তু তারা কেন এখানে বঞ্চিত হচ্ছে, তাদের সঙ্গে কেন এই বৈষম্য করা হচ্ছে এটি কিন্তু তারা বারবার বলছেন। যদি তাদের এই ন্যায্য দাবি যদি মেনে না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোরতর এখানে আন্দোলনের ডাক দেবেন। পরবর্তীতে তারা পূর্ণ দিবস যে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সেটি অনির্দিষ্টকালের জন্য চালানোর ঘোষণা দিয়েছেন। গালিব, রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে থেকে এই ছিল আমার কাছে তাদের বিক্ষোভের সবশেষ তথ্য। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করছেন দৈনিক ভিত্তিক শ্রমিকেরা, সে খবরটি জানাচ্ছিলেন মারুফ হাসান। সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। প্রায় 7 ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। আহত হয় শতাধিক শিক্ষার্থী। সংঘর্ষের সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীকে আটকে রাখা হয়। পরে তাদেরকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আপোষের চেষ্টা করা হলেও বিষয়টি শেষ পর্যন্ত মামলায় গড়ায়। কোনটা? তোপখানা রোডে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের উত্তেজনা চলছে। সেখানে আছেন জাহিদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছে। জাহিদ, সংঘর্ষ কি এখনো চলছে আর এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, আর শিক্ষকরা কি দাবি করছেন? গালিব, কিছুক্ষণ আগে এখানে শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের উপরে পুলিশ জলকামান মেরেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এখন প্রেস ক্লাবের সামনে উত্তেজনা রয়েছে এবং পুলিশ এখানে অবস্থান করছেন। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে সড়কের পাশ থেকে শিক্ষকদের সরিয়ে দিতে, প্রেস ক্লাবের ভেতরের অংশে পাঠিয়ে দিয়ে তারা সড়কটি পরিষ্কার করার চেষ্টা করছেন, অর্থাৎ সড়কের যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ চেষ্টা করছেন। এখানে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে এবং শিক্ষকরা এখন প্রেস ক্লাবের সাথে যেই ফুটপাতটি রয়েছে সেই ফুটপাতে অবস্থান করছেন এবং প্রেস ক্লাবের এক পাশের সামনে অংশে পুলিশ অবস্থান করছেন। এখন তেমন বড় ধরনের কোনো সংঘর্ষ না দেখা গেল, যেটি কিছুক্ষণ আগে ঘটেছে, যেখানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং পুলিশ টিয়ার শেল মেরেছে এবং জলকামানও এখানে ব্যবহার করা হয়েছে। তবে প্রেস ক্লাবের সামনের সড়কটিতে কিছুক্ষণ আগে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে পুলিশ এবং এখন সব ধরনের পরিবহন প্রেস ক্লাবের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কের সামনে দিয়ে চলছে। আমরা প্রেস ক্লাবের সামনেই অবস্থান করছি। পুলিশের বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন হয়েছে এবং তারা কোনোভাবেই শিক্ষকদেরকে সড়কে নামতে দিচ্ছেন না। শিক্ষকরা যে প্রেস ক্লাবের সামনের যেই ফুটপাতটি ব্যবহার করছেন সেই ফুটপাতের ওপরেই তারা অবস্থান করছেন এবং শিক্ষকদেরকে তারা চেষ্টা করছেন সেই ফুটপাতের দিকেই রাখতে এবং তাদেরকে কোনোভাবেই সড়কে নেমে সড়ক বন্ধ করার সুযোগ দিচ্ছে না। এবং পুলিশ এখন প্রেস ক্লাবের কোনায় যেই মোড়টি রয়েছে, হাইকোর্ট মোড়, সেই দিকে পুলিশ অবস্থান করছেন এবং পুলিশের এখানে তাদের পুরো প্রস্তুতি রয়েছে। আর পাশাপাশি যারা
শিক্ষকদের যে আন্দোলন চলছে, ইবতেদায়ী শিক্ষকদের সহ এখানে যে এমপিও ভুক্তির দাবিতে যে আন্দোলন এবং তারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন সেখানে শিক্ষকরা অবস্থান করছেন এবং শিক্ষকরা সামনের দিকে আগাচ্ছেন না এবং পুলিশও তারা একটি অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে কিছুটা উত্তেজনা থাকলেও এখন প্রেস ক্লাবের সামনের যে পরিবেশ সেটি অনেকটাই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং পুলিশ প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে আর শিক্ষকরাও প্রেস ক্লাবের আরেকটি পার্শ্বে অর্থাৎ ফুটপাতে তারা অবস্থান করছে। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে বড় ধরনের কোনো ঘটনা নেই, তবে কিছুক্ষণ আগে ঘটেছে যে যখন সড়কে তারা অবস্থান করছিলেন এবং সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন, যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা, তখন তাদেরকে সরিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপরে এখানে যারা বিভিন্ন সাংবাদিক রয়েছেন, বিশেষ করে যারা মজো সাংবাদিক এবং মোবাইল ব্যবহার করে যারা কাজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন, তাদের সঙ্গে পুলিশের কিছুটা এখানে উত্তেজনা হয়েছিল এবং একটি ভুল বুঝাবুঝি হয়েছিল, সেটিও মিটমাট করে দেওয়া হয়েছে। এখন প্রেস ক্লাবের সামনের অবস্থা শান্ত রয়েছেন এবং এখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং শিক্ষকরা প্রেস ক্লাবের একটি পাশে অবস্থান করছেন এবং এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে কোনো ধরনের বাড়তি উত্তেজনা নেই এবং শিক্ষকরাও সড়ক ছেড়ে দিয়ে তারা প্রেস ক্লাবের ফুটপাতের উপর অবস্থান করছেন এবং এর আগের যেই পরিস্থিতি হয়েছিল সেটি পুলিশ অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছেন এবং তারা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং টিয়ার শেল নিক্ষেপ করেছেন। এর পরের যে পরিস্থিতি সেটি এখন শান্ত রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে পুলিশের অনেক সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা পুরোপুরি একটি প্রস্তুতি নিয়েই এখানে অবস্থান করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা তাদের উপরে কোনো ধরনের আক্রমণ হলে তারা যাতে সেটি ঠেকাতে পারেন সেই প্রস্তুতি কিন্তু পুলিশের রয়েছে এবং শিক্ষকরা প্রেস ক্লাবের সামনের যেই সড়কটি রয়েছে সেইখানে তারা অবস্থান করছেন। আমরা একটু শিক্ষকদের অবস্থানও দেখাতে চাই যে শিক্ষকরা এখন তারা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সাথে যে সড়ক এবং যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের উপরে তারা অবস্থান করছেন। কিছুক্ষণ আগে তাদেরকে এখান থেকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সরানোর ক্ষেত্রে এখানে তাদের উপরে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেডও মারা হয়েছে। আর পুলিশ ধীরে ধীরে হাইকোর্টের মোড়ে তারা চলে যাচ্ছেন এবং শিক্ষকরা অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনের ফুটপাতের যেই মেট্রো রেল লাগোয়া যেই সড়কটি রয়েছে সেইখানে। আর পুলিশ তাদেরকে এখান থেকে তাদের নিবৃত্ত করে তারা সরে যাচ্ছেন হাইকোর্টের মোড়ের দিকে, অর্থাৎ হাইকোর্টের যেই মোড়টি রয়েছে সেই মোড়ে পুলিশ অবস্থান করছে এবং প্রেস ক্লাবের সামনে এখন পরিবেশ শান্ত রয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আর প্রেস ক্লাবের সামনের যে সড়ক সেই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গালিব, প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। সৌদি আরবের কিং আব্দুল আজিজ কনফারেন্স সেন্টারে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের তৃতীয় দিনের সম্মেলন চলছে। সেখানে আজ আলোচনা হচ্ছে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক বিনিয়োগ উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিয়ে। গত সোমবার থেকে শুরু হওয়া 4 দিনের এই বিনিয়োগ সম্মেলনে হাজির বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, বিনিয়োগকারী সহ নানা অংশীজন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স কিভাবে আগামী দিনে উৎপাদন বাড়াতে সক্ষম হবে তা নিয়ে আলোচনা করেন বক্তারা। উঠে এসেছে এর মাধ্যমে নতুন কর্মসংস্থান কিভাবে বাড়বে সেসবের নানা দিক। এছাড়াও অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তায় 21 শতকের নানা চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে দেশগুলোর মাঝে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায় সেসব বিশ্লেষণ করছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা। লেবাননের তেলের ডিপোতে চলছে প্রবাসীদের জীবনযুদ্ধ। রাজধানী বৈরুত থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত এই ডিপোতে কর্মরত আছেন বাংলাদেশি সহ গত শত শত প্রবাসী শ্রমিক। সীমিত সুযোগ সুবিধা, তীব্র গরম ও ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে চলছে তাদের সংগ্রামী জীবন। পাচ্ছে না ন্যায্য মজুরি। বিস্তারিত প্রতিবেদনে। লেবাননের রাজধানী বৈরুত থেকে প্রায় 41 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা জ্বালানি তেলের ডিপোতে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন শত শত প্রবাসী শ্রমিক। তীব্র গরম, দীর্ঘ সময় কঠিন পরিশ্রম আর সীমিত সুযোগ সুবিধা নিয়েই কাটছে তাদের প্রবাস জীবন।
যেহেতু গাড়িতে তেল ভরি তখন তো আপনার বাইরে থাকতেই হবে, কারণ মাথার উপরে ছাদ নাই, অন্তরের উপরে ছাদ নাই, তখন রোদ বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বড় বড় ট্যাঙ্কগুলোতে পৌঁছাতে তেলবাহী লরিগুলোকে পাড়ি দিতে হয় পাহাড় ঘেরা খাড়া রাস্তার ঝুঁকিপূর্ণ পথ। রাজধানী বৈরুত থেকে ডিপুতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। যেখানে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও সিরিয়া থেকে আসা শত শত প্রবাসী শ্রমিক। বর্তমানে সেখানে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যাই বেশি। কয়েক বছর ধরে সেখানে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। একটানা দীর্ঘ সময় কাজের মধ্যে নেই বিশ্রামের সুযোগ। 8 থেকে 10 জন শ্রমিককে একসঙ্গে থাকতে হয় একটি ছোট কক্ষে। তীব্র গরমে পানির সংকট এবং নিম্নমানের খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। দেশের তারা তো মনে করে যে বিদেশ মানে সুখ, সুখ আর সুখ। যে বিদেশ থাকে মা বোন বউ বাচ্চা সাইরা, সে জানে যে একমাত্র কতটা কষ্টের। কিন্তু আমাদের ডিউটি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা এরকম। আমাদের ডিউটির কথা ছিল 12 ঘন্টা, এই জায়গায় 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করার লাগে। এখানে কাজ করতে এসে বেশিরভাগ বাংলাদেশি শ্রমিকদের পড়তে হয় ভাষাগত জটিলতায়। এই কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকায় তৈরি হয় নানা জটিলতা। একই প্রতিষ্ঠানে কর্মরত স্থানীয়দের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের বেতন প্রায় অর্ধেক। লেবাননের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই প্রবাসী শ্রমিকদের ত্যাগে গড়ে ওঠা শিল্প ও জ্বালানি খাত। এখন লেবানন। ক্যারিবীয় দ্বীপ জামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে 5 মাত্রার হারিকেন মেলিসা। উপকূলে আশ্রে পড়ার পর আবারও শক্তি সঞ্চয় করেছে এটি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন, ভেঙে পড়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে 4 লাখের বেশি মানুষ, আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। জামাইকায় ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কিউবাতেও হারিকেনটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ইতিহাসের অন্যতম শক্তিশালী হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ক্যাটাগরি 5 মাত্রায় রূপ নিয়ে আছড়ে পড়ে জ্যামাইকার উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 300 কিলোমিটার। উপকূলে আঘাত হানার পরই হারিকেনটি বিপজ্জনক ও প্রাণঘাতী হয়ে ওঠে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান রিপাবলিকে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। হারিকেন মেলিসা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে জ্যামাইকায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 5.5 লাখ গ্রাহক। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 15,000 বাসিন্দাকে। হারিকেনটি তাণ্ডব চালিয়েছে দেশটির রাজধানী কিংস্টনেও। কয়েক ফুট উচ্চতার ঢেউয়ে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। জ্যামাইকায় আটকা পড়েছে বিভিন্ন দেশের প্রায় 25,000 পর্যটক। জ্যামাইকার পর হারিকেন মেলিসা আঘাত হানে হাইতি ও ডমিনিকান রিপাবলিকে। সেখানেও প্রাণ হারান কয়েকজন। বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ দুটির বেশ কিছু অঞ্চল। এমন অবস্থায় জ্যামাইকার প্রয়োজনীয় সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্যামাইকার স্থানীয় সরকারমন্ত্রী সতর্ক করেছেন, মেলিসার বিপদ এখনও কাটেনি। Jamaica has gone through what I can call one of its worst period. Our infrastructure has been severely compromised. St. Elizabeth is the breadbasket of the country, and that has taken a beating. The entire Jamaica has felt the brunt of Melissa. এদিকে জ্যামাইকার পর হারিকেন মেলিসা চোখ রাঙাচ্ছে কিউবায়। ক্যাটাগরি 4 মাত্রায় কয়েক ঘন্টার মধ্যেই আঘাত হানতে পারে উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 200 কিলোমিটার। কিউবার 5টি প্রদেশে জারি করা হয়েছে সতর্কতা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 7.5 লাখ বাসিন্দাকে। পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। হারিকেনটি কিউবা অতিক্রম করে দক্ষিণ পূর্ব ও মধ্য বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এ সময় শক্তি কিছুটা কমে ক্যাটাগরি 3 মাত্রা ধারণ করতে পারে। বুধবার রাতের মধ্যে হারিকেন মেলিসা বারমুডার দিকে অগ্রসর হয়ে শক্তি হারাবে। তবে এর প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড় অব্যাহত থাকতে পারে। তানভীর জনি, এখন বিশ্ব। প্রথম টি20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে ব্যাটিং ব্যর্থতায় বড় ধাক্কা খেলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় ম্যাচে বুধবার 29 অক্টোবর ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজের টিকে থাকার এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আরও জানাবেন ফারহান ইহসান। চট্টগ্রামে ব্যাটিং সহায়ক উইকেটে সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টিম বাংলাদেশ।
ব্যাটিং বান্ধব উইকেটে সাইফ লিটনদের অসহায় আত্মসমর্পণ ও টপ মিডল অর্ডারে নিষ্প্রভ পারফরমেন্সের কারণে প্রথম ম্যাচের ধাক্কাটা বাংলাদেশের জন্য বেশ বড়ই। টানা 4 সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেই সিরিজ হারের শঙ্কায় লিটন বাহিনী। একসময় টি-20 ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া ক্যারিবীয়রা এখন নিজেদের জন্য হারিয়ে খুঁজছে। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে কিছুটা ফুরফুরে মেজাজে তারা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া শাই হোপের দল। আন্তর্জাতিক টি-20তে দু দলের মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে 10টিতে আর বাংলাদেশ 8টিতে। বাকি 2 ম্যাচ হয়েছে পরিত্যক্ত। বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ দলে ব্যাটিং অর্ডারে আসতে পারে একের অধিক পরিবর্তন। শামীম পাটোয়ারির জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে। কম্বিনেশনের প্রয়োজনে দলে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরীফুল ইসলাম। টানা ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে দেওয়া হতে পারে বিশ্রাম। কম্বিনেশনে 3 স্পিনারের সঙ্গে থাকতে পারে 2 পেসার। সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার 2 জায়গাতেই ধারাবাহিকতার অভাব প্রকট। একদিকে সিরিজ বাঁচানোর লড়াই, অন্যদিকে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশনে দল নির্ধারণ করাই এখন লিটনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফারহান ইসান, এখন। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে হতাশা বিএনপির, সন্তুষ্ট এনসিপি। জাতীয় নির্বাচন না হলেও সনদ বাস্তবায়ন চায় জামায়াত। জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে, জুলাই সনদ তো একটা সংস্কার হবে। পিপলের সামনে সে ড্রাফটটা উপস্থাপন করতে হবে, তাহলে আমরা সাইন করে দিব, তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে 5ম দিনের আপিল শুনানি শেষ, বাতিল করায় দেশ গভীর সংকটে পড়েছে, মন্তব্য বিএনপির আইনজীবীদের। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীর নগর ভবনের ফটকে তালা, টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে চুক্তিভিত্তিক শ্রমিকরা। রাজধানীর জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি, দীর্ঘদিনেও সমাধান না মেলায় সেবা সংস্থাগুলোকে দুষছেন এলাকাবাসী। এবং সিলেটের ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী উড়োজাহাজের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বডি। দুপুর 2:30টায় বিকল্প ফ্লাইটে 262 আরোহী নিয়ে যাত্রা। এছাড়া এখন দুপুরে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।